সবাই একটু ধৈর্য ধরে থাকবো, কারণ খুব ইম্পর্টেন্ট আজকে ক্লাস আছে। কিছু চিত্র আছে, চিত্র নিয়ে আমরা কাজ করব। আইএস কার্ভের শিপমেন্ট নিয়ে কাজ করব, আইএস কার্ভের মুভমেন্ট নিয়ে কাজ করব। এছাড়াও আমরা যে কাজগুলো করব মেইনলি যে 2 সেক্টর, 3 সেক্টর এবং 4 সেক্টর, 2 ঘাত, 3 ঘাত এবং 4 ঘাত অর্থনীতিতে কিভাবে আইএস কার্ভ অঙ্কন করা যায় সেটা সম্পর্কে একটা ধারণা নিব। তো 4টা চিত্রের মাধ্যমে আমরা শিখবো, 2টা চিত্রের মাধ্যমে আমরা শিখবো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। যারা এখনো জয়েন করেনি একটু করে ফেলি, কেননা মাঝখান থেকে জয়েন যদি না করি কিছুই বুঝতে পারবো না। আর যদি সাউন্ডের কোনো প্রবলেম হয় অথবা কথা ভেঙে ভেঙে আসে, জাস্ট আমি এটা আমার লেকচারটা শেষ হওয়ার পরে ইউটিউবে আপলোড দিয়ে দিব। আপনারা আপনাদের গ্রুপ থেকে জাস্ট একটু দেখে নেবেন, তাইলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমি আমার ক্লাসটা আজকে এখন স্টার্ট করছি। তো গুডস মার্কেট এন্ড আইএস রিলেশনশিপ, দ্রব্য বাজার এবং আইএস এর মধ্যে সম্পর্ক। দ্রব্য বাজার কি আমরা এটা আগেই ডিসকাস করেছি, আইএস কাকে বলে সেটা আমাদের প্রিভিয়াস লেকচারে ডিসকাস হয়েছে। তারপর আমি কিছু জিনিসগুলো আপনাদের জন্য রেখেছি, জাস্ট রিক্যাপ অফ দি প্রিভিয়াস লেকচার। খেয়াল করি। তো এই লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো, বা এই লেকচারটা যদি আমি শেষ করি তো কি কি শিখতে পারবো। আফটার ফিনিশিং দিস লেকচার স্টুডেন্ট উড লাইক টু নো, স্টুডেন্টরা জানতে পারবে বা শিখতে পারবে, কি কি শিখতে পারবে। নাম্বার 1, হাউ মেনি মার্কেটস আর দেয়ার ইন অ্যান ইকোনমি। একটা অর্থনীতিতে কয় ধরনের মার্কেট আছে, মার্কেট গুলো কি কি সেগুলোর নাম সম্পর্কে জানতে পারবে। একটা মার্কেটের সাথে আরেকটা মার্কেটের কিভাবে সম্পর্ক তৈরি হয় সেটা জানতে পারবে। 3টা মার্কেটের মাধ্যমে কিভাবে সামগ্রিক ভারসাম্য অর্জিত হয় সেটা সম্পর্কে জানতে পারবে। Students would like to know different sectors of economy. একটা অর্থনীতিতে কয় ধরনের সেক্টর আছে, 2, 3, 4, এবং কোন কোন সেক্টরে কার সাথে কার সম্পর্ক আছে, সেভিংস ইনভেস্টমেন্টের কিভাবে সম্পর্ক তৈরি হয়, অথবা y সমান c প্লাস i প্লাস j, একদিকে ডিমান্ড সমান সমান কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট, ইম্পোর্টের মধ্যে কি সম্পর্ক, কিভাবে আমরা এই বিভিন্ন ইকোনমি গুলোর সাথে সম্পর্ক তৈরি করব সেটা সম্পর্কে আমরা মূলত জানতে পারবো। Student would like to draw an IS curve into 3 and 4 sector. একজন স্টুডেন্ট 2, 3 এবং 4 সেক্টর ইকোনমির ক্ষেত্রে একজন স্টুডেন্ট জানতে পারবে যে 2 ঘাত অর্থনীতিতে কিভাবে আইএস রেখা অঙ্কন করা যায়, 3 ঘাত অর্থনীতিতে কিভাবে আইএস রেখা অঙ্কন করা যায়, বা 4 ঘাত অর্থনীতিটা। তো 2, 3, 4 তিনটা ইকোনমির ক্ষেত্রে 2 ঘাত কি কি, 3 ঘাত কি কি, 4 ঘাত কি কি, এই ঘাতগুলো কিভাবে তৈরি হয় এবং কিভাবে এই ঘাতে 4টা চিত্রের মাধ্যমে আমরা কিভাবে আইএস কার্ভটা অঙ্কন করতে পারবো সেটা সম্পর্কে আমাদের কমপ্লিটলি একটা ধারণা পাওয়া যাবে, মোটামুটি একটা ক্লিয়ার পিকচার আমরা পেয়ে যাব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আর যারা যখন বুঝবো না, জাস্ট লাস্ট 5 মিনিটস অর 10 মিনিটস আমি দিব, জাস্ট চ্যাট বক্সে আপনাদের কোশ্চেন গুলো করে রাখবেন, দেন আমি ওখান থেকে একে একে ডিসকাস করার চেষ্টা করব। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, একটা হচ্ছে মুভমেন্ট অফ আইএস কার্ভ, আর একটা হচ্ছে শিফটিং অফ আইএস কার্ভ। আইএস কার্ভ কিভাবে মুভ করে, আইএস কার্ভ কখন মুভ করে, সেই ক্ষেত্রে মুভ করলে কি আইএস কার্ভ একই আইএস কার্ভের উপরে নিচে যাবে না নিচে উপরে যাবে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। সো মুভমেন্ট মিন্স আমি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাব আইএস কার্ভের উপরে এবং নিচে। সুদের হার যদি বাড়ে অথবা সুদের হার যদি কমে তাহলে আমি আইএস কার্ভের উপরে এবং নিচে আসতে পারবো। আরেকটা হচ্ছে শিফটমেন্ট অফ আইএস কার্ভ, কখন আইএস কার্ভ শিফট করবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী স্লাইডগুলোতে আছে। সো এই লেকচার শেষে আমরা এই কয়টা জিনিস সম্বন্ধে ভালোভাবে আমাদের ধারণা হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে। তো বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। দেন
আমরা শুরু করি ইকোনমি কনসিস্ট অফ আমাদের হাউ মেনি মার্কেটস আর দেয়ার ইন অ্যান ইকোনমি। একটা ইকোনমিতে সাধারণত তিন ধরনের মার্কেট রয়েছে, হচ্ছে গুডস মার্কেট বা দ্রব্য বাজারের ভারসাম্য, হচ্ছে মানি মার্কেট বা অর্থ বাজারের ভারসাম্য, আর একটা হচ্ছে লেবার মার্কেট বা শ্রম বাজারের ভারসাম্য। ঠিক আছে, গুডস মার্কেটে আয় এবং ব্যয়ের সমান, ইনকাম ইজ ইকুয়ালস স্পেন্ডিং, আয় এবং ব্যয় সমান। যখন ইনকাম এবং স্পেন্ডিং, এখন একটা দেশের ইনকাম কিভাবে আসে বা কিভাবে ইনকামটা আমরা ক্যালকুলেট করি, জিডিপি এর মাধ্যমে। তো জিডিপিটা কি? জিডিপিটা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন কাকে বলে? The nominal value of the goods and services which is produced within the territory of a country with a current fiscal year, this is called GDP. আমি আবার বলছি, the nominal value of the goods and services which is produced within the territory of a country by a fiscal year, that is called GDP. আমি বাংলায় বলছি যে মোট দেশজ উৎপাদন হলো একটি দেশের অভ্যন্তরে এক বছরে যে চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। সেটাই হলো একটা দেশের ইনকাম। আর স্পেন্ডিং, স্পেন্ডিং মিন্স অ্যাগ্রিগেট ডিমান্ড। হোয়াট ডাজ ইট মিন? ইট কোন কোন কাজে আমরা ব্যয় করি? সাধারণত সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, তার মানে বিনিয়োগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট, এগুলো হচ্ছে আমাদের স্পেন্ডিং বা এগ্রিগেট ডিমান্ড যাই বলি কেন। তো জিডিপি কে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই, এগ্রিগেট ডিমান্ড এটি। তো এখানে দেখেন এই যে আই, আই এখানে আই আসলো, এই যে এস, এই এস এখানে। তো গুডস মার্কেট শোস ইনভেস্টমেন্ট এন্ড সেভিংস এর কি ইকুয়ালিজম বা ইনকাম এবং স্পেন্ডিং এর ইকুয়ালিজম। তো এখান থেকে আমরা দ্রব্য বাজারের ভারসাম্যটা পাই। দ্রব্য বাজারের ভারসাম্যটা কোথায় পাবো? সঞ্চয় বিনিয়োগের সমতা বা ইনকাম স্পেন্ডিং এর সমতার মাধ্যমে আমরা দ্রব্য বাজারে ভারসাম্যটা পেয়ে যাই। ঠিক আছে। অন দি আদার হ্যান্ড মানি মার্কেট, মানি মার্কেট অর্থ বাজার, অর্থ বাজারের ভারসাম্য কিভাবে গঠিত হয়? অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার মাধ্যমে অর্থ বাজারে ভারসাম্য নির্ধারিত হয়। এটা ঠিক আছে, কিন্তু অর্থ চাহিদা বলতে কি বোঝায় বা অর্থের চাহিদা কয় প্রকার? অর্থের চাহিদা একটা নির্দিষ্ট সময়ে যখন মানুষের অর্থ ধরে রাখার যে প্রবণতা থাকে সেটাকে বলা হয় অর্থের চাহিদা বা লিকুইডিটি প্রেফারেন্স। আর সাপ্লাই অফ মানি বা মানি সাপ্লাই সেম কথা, অর্থের যোগান। তো একটু খেয়াল করি, একটা নির্দিষ্ট সময়ে অর্থের চাহিদা এবং অর্থের যোগান এর সমতার মাধ্যমে আমি এলএম পাচ্ছি বা দ্রব্য বাজারের ভারসাম্য পাচ্ছি। এখানে লিকুইডিটি প্রেফারেন্সের প্রথম অক্ষর এল এবং সাপ্লাই অফ মানি বা মানি সাপ্লাই প্রথম অক্ষর এম, এই দুটোর মাধ্যমে আমি এলএম কার্ভটা কি করতে পারি? ডিনোট করতে পারি। এখন আছে ডিমান্ড ফর মানি, অর্থের চাহিদা। অর্থের চাহিদা মূলত তিন প্রকার: ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, প্রিকশনারি ডিমান্ড। অর্থের লেনদেন চাহিদা, অর্থের সতর্কতা চাহিদা, অর্থের ফটকা চাহিদা, এই তিনটার সমন্বয় হচ্ছে অর্থের চাহিদা। আর একটা নির্দিষ্ট সময়ে একটা অর্থনীতিতে অর্থের যোগানটা কি থাকবে? স্থির থাকবে। আর লেবার মার্কেট, লেবার মার্কেট বলতে হচ্ছে শ্রম বাজার। এই যে শ্রম বাজার, এই শ্রম বাজারের কাজ কি? শ্রমের চাহিদা এবং যোগানটা নির্ধারণ করা, মূলত শ্রমের চাহিদা এবং যোগান নির্ধারণ করা। তো এই যে শ্রমের চাহিদা, এই যোগান, লেবার মার্কেট মূলত শ্রমের যোগানটাকে সরবরাহ করে। খেয়াল করি এই যে আইএস কার্ভ এবং এলএম কার্ভ দুটোরই মাধ্যমে আমার একদিকে ডিমান্ড পাওয়ার সামগ্রিক চাহিদা নির্ধারিত হয়। এই যে লেবার মার্কেট, লেবার মার্কেটের মাধ্যমে সামগ্রিক যোগানটা নির্ধারিত হয়। এই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান যখন সমান হবে তখন
বাজারের অর্থনীতিতে ভারসাম্য দেখা দেবে। এখন অর্থনীতির ভারসাম্য বলতে আমরা কি বুঝি? আমরা দ্রব্য বাজারের ভারসাম্য, অর্থ বাজারের ভারসাম্য এবং শ্রম বাজারের ভারসাম্য, তিনটা বাজারের ভারসাম্যটাকে বলা হয়। সোজা কথা, একদিকে ডিমান্ড একদিকে সাপ্লাই যখনই ইকুয়াল হবে, দ্রব্য বাজার, মানি মার্কেট প্লাস লেবার মার্কেট, তিনটা বাজারের ভারসাম্য গঠিত হবে। তার মানে হচ্ছে অর্থ বাজার, তার মানে হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য নির্ধারিত হবে। এখন আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এখানে আরেকটা প্রশ্নচিত্র আমি দেখিয়েছি। আইএস, আইএস মিন্স ইনভেস্টমেন্ট এন্ড সেভিংস। ইনভেস্টমেন্ট, আমি একটা কোনো প্রজেক্টে বা কোনো খাতে বিনিয়োগ করছি। বিনিয়োগ করার অর্থ হচ্ছে আমার কাছ থেকে টাকাটা চলে যাবে। তো চলে যাওয়া হলো উইথড্রয়াল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করি, কারণ পরবর্তীতে চিত্র আঁকতে যে এই টার্মিনোলজি গুলো কিন্তু আমাদের লাগবে। হোয়াট ইজ উইথড্রয়াল, হোয়াট ইজ ইনজেকশন। ইনজেকশন বলতে কি বোঝায়? একজন রোগী অসুস্থ হয়, তখন তার শরীরে যখন ইনজেকশন পুশ করে, তার মানেটা কি? বাইরে থেকে কোনো কিছু। সেভিংস, সেভিংস মানে কি? আমি আমার ইনকামের একটা পোরশন ভোগ করবো, একটা পোরশন সেভ করবো। সেভ করা মানে কি? আমার বডিটা আমি ইনজেক্ট করলাম, সো দ্যাট ইজ কনসিডার্ড টু বি আন ইনজেকশন। ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট, investment number one, investment, and number two, savings. Investments is considered to withdrawal, মানে আমার হাতের কাছ থেকে বা আমার কাছ থেকে টাকাটা কোনো প্রজেক্টে আমি বিনিয়োগ করলাম, চলে গেল। So investment is considered to be withdrawal and savings is considered to be injection. এই ইনভেস্টমেন্ট এন্ড সেভিংস এর মাধ্যমে, এই সমতার মাধ্যমে যখন সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আইএস বা আইএস কার্ভ। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ড্রয়িং আপ অ্যান আইএস কার্ভ ইন অল্টারনেটিভ মেথড। এর আগে কেনশিয়ান মেথডে দেখিয়েছি, এখন অল্টারনেটিভ মেথড দেখাচ্ছি কিভাবে দুই ঘাত অর্থনীতিতে আইএস কার্ভটা অঙ্কন করে। একটু খেয়াল করি। We would like to draw a IS curve from product market equilibrium. আমরা দ্রব্য বাজারের ভারসাম্য থেকে IS কার্ভটা অঙ্কন করব। দ্রব্য বাজারে তখন ভারসাম্য উপনীত হবে, তখন সঞ্চয় ও বিনিয়োগটা কি হবে? সমান হবে। আমরা জানি সেভিংস আয়ের উপরে নির্ভর করে, আবার ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রেট, সুদের হারের উপর নির্ভর করে। So they exhibit an inverse relationship between interest rate and investment. তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ইন্টারেস্ট রেট এবং ইনভেস্টমেন্টের মধ্যে বিপরীত সম্পর্ক। কেননা রেট অফ ইন্টারেস্ট যখন বাড়বে, সুদের হার যখন বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট কমে যাবে। সুদের হার যখন কমবে, ইনভেস্টমেন্ট বাড়বে। So at equalizing points of savings and investment, that there exhibit a relationship between interest rate and national income, from where we would like to draw a IS curve. তার মানে কি? সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে যখন সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হবে, এবং সেখান থেকে আমরা কি কার্ভ তৈরি করতে, ড্র করতে পারবো? আইএস কার্ভ ড্র করতে পারবো। We would like to draw IS curve from two sectors. নিচে আমি দেখাচ্ছি কিভাবে দুই ঘাত অর্থনীতিতে IS কার্ভটা ড্র করা যায়। Goods market or product market equilibrium is as follows. কিছু গাণিতিক ফরমেশন আমি দেখাচ্ছি, খেয়াল করি। সেভিংস ফাংশন নাম্বার 1, সেভিংস ফাংশন সঞ্চয় অপেক্ষক। সঞ্চয় অপেক্ষকটা কি? সঞ্চয় অপেক্ষক আমরা সবই জানি, আমাদের আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় কমলে সঞ্চয় কমে। কেন? কারণটা কি? কারণ আয় যদি না থাকে আমি কি সঞ্চয় করব? So savings function is a function of y. সঞ্চয় অপেক্ষকটা হচ্ছে আয়ের সাথে সম্পর্কিত। So first derivative ds by dy is greater than 0. এটাকে বলা হয় সঞ্চয় রেখার ঢাল। ঠিক আছে, এটা greater than 0। greater than 0 হওয়ার অর্থ হচ্ছে সঞ্চয় রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী। একটু খেয়াল করি, সঞ্চয় রেখাটা ডান দিকে
ঊর্ধ্বগামী। একটু আমি পরের চিত্রে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন আপনারা। চলে যাচ্ছে এই যে সঞ্চয় রেখা দেখেন, ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষে সঞ্চয় নির্দেশিত সঞ্চয় রেখা, ডান দিকে ঊর্ধ্বগামী। তো পিছনে চলে যাচ্ছে। আর ইনভেস্টমেন্ট ফাংশন বারবার বলছি, ইনভেস্টমেন্ট ফাংশনটা সুদের হারের সাথে সম্পর্কিত। সুদের হার বাড়লে ইনভেস্টমেন্ট কমে, সুদের হার কমলে ইনভেস্টমেন্ট বেড়ে যায়। তো ফার্স্ট ডেরিভেটিভ, নিজেদেরকে মিউট করে দেন প্লিজ, নিজেদেরকে মিউট করে দেন। তো সুদের হার বাড়লে ইনভেস্টমেন্ট কমে আসে, সুদের হার কমলে ইনভেস্টমেন্ট বাড়ে। So first derivative is less than g, di by di. এটা হচ্ছে investment change in interest rate. What will be the impact on investment? That is considered to be di by ছোট di. So এটা নেগেটিভ। কেন নেগেটিভ? বারবার বলছি, সুদের হার যখনই বাড়বে, বাড়ার সাথে সাথে আমরা আমাদের হাতের টাকা কোথায় রাখবো? ব্যাংকে রাখবো। কেননা আমি যখন ইনভেস্ট করতে যাই, ইনভেস্টের সাথে রিস্ক জড়িত, রিটার্ন আসতে পারে, নাও আসতে পারে, রিস্ক আমরা যাব। তো সুদের হার বাড়ার সাথে সাথে ব্যাংকে যে টাকাটা রেখে দিব। ঠিক আছে, মানে সুদের হার বাড়লো, আমার হাতের থেকে টাকা কোথায় চলে গেল? ব্যাংকে চলে গেল, ইনভেস্টমেন্ট কমে গেল। ঠিক একই ভাবে যখন সুদের হার কমে যাবে, ব্যাংক সুদ কম দিচ্ছে, ইন্টারেস্ট রেট কম দিচ্ছে, তখন আমি আর ব্যাংকে টাকা রাখবো না, আমি যে কোনো ইনভেস্ট করবো। So there is an inverse relationship between interest rate and investment. So product market equilibrium বা goods market equilibrium কেমন? অবশ্যই সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সমতা দেখাবে। In equation 1 there exhibit a positive relationship between savings and national income. So savings is upward sloping, but বলেছি যে সঞ্চয় এবং জাতীয় আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। সো আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় কমলে সঞ্চয় কমে। তো সঞ্চয় কার্ভ হলো ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরলরেখা। ঠিক একই ভাবে in equation 2 there exhibit a negative relationship between investment and interest rate and investment মধ্যে বিপরীত রয়েছে। তো ইনভেস্টমেন্ট কার্ভটা হবে ডাউনওয়ার্ড স্লোপিং। আমরা পরে দেখে নিব, পরবর্তী চিত্র আমরা দেখাবো। পরের স্লাইডে চলে যাচ্ছি। ইকুয়েশন 3 তে আমরা কি দেখিয়েছি? ইকুয়েশন 3 তে আমরা দেখেছি সঞ্চয় অপেক্ষক এবং বিনিয়োগ অপেক্ষকের মধ্যে সমতা। বিনিয়োগের মধ্যে সমতার মাধ্যমে আমাদের কি নির্ধারিত হয়? দ্রব্যবাজারের ভারসাম্য নির্ধারিত হয়। So at equalizing point of savings and investment, there exhibit a negative relationship between interest rate and national income. From where we would like to draw a diagram. সেটার কথা সঞ্চয় এবং বিনিয়োগের যেখানে সমতা হবে, সেখানে যে সুদের হার নির্ধারিত হবে এবং জাতীয় আয় নির্ধারিত হবে, এই দুইটার সমন্বয়ে আমরা কি করব? আয় স্কারটা ড্র করব। So graphical representation of আয় স্কার। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আইএসকার ব্যাখ্যাগুলো আছে। হ্যাঁ, আমি জাস্ট চিত্রে চলে যাই, চিত্র থেকে আমি ব্যাখ্যাগুলো বুঝিয়ে দিই। একটু খেয়াল করেন প্রত্যেকে, লিসেন কেয়ারফুলি। বারবার বলছি, খুব সোজা একটা জিনিস, খুব সোজা একটা জিনিস, খুব সোজা একটা জিনিস যদি বোঝা যায়, আর না বোঝা গেলে এর মতো কঠিন কিছু নেই। বারবার বলছি একটু খেয়াল করেন। আমরা কয়টা নিয়েছি চিত্র? 4টা কোঅর্ডিনেট, 1 2 3 4। কোঅর্ডিনেট মানে 4টা অক্ষ নিয়েছি। এ একটা, এ একটা, এ একটা, এ একটা। কোঅর্ডিনেট এ, কোঅর্ডিনেট বি, কোঅর্ডিনেট সি, কোঅর্ডিনেট ডি। তো কোঅর্ডিনেট এ তে আমি কি দেখাচ্ছি? ইনভেস্টমেন্ট ফাংশন। ইনভেস্টমেন্ট ফাংশন হচ্ছে বিনিয়োগ অপেক্ষক। বিনিয়োগ অপেক্ষক কার সাথে রিলেটেড? সুদের হারের সাথে। ওখানে আয় দিয়েছে, এখানে আর দিয়েছে, একই কথা, এটা নিয়ে কোনো টেনশন নাই। তো কি দেখাচ্ছে? এই বিনিয়োগ অপেক্ষক সুদের হারের সাথে ইনভেস্টমেন্টের বিপরীত সম্পর্ক দেয়। একটু খেয়াল করি, যখন
সুদের হার R1, এ বিন্দুর সাপেক্ষে আমি পাচ্ছি ইনভেস্টমেন্ট I1। ঠিক আছে, যখনই সুদের হার কমে গেল ইনভেস্টমেন্ট বেড়ে গেল, I1 থেকে কোথায় চলে গেল, I0 এ। সো এই যে সুদের হারের সাথে ইনভেস্টমেন্টের বিপরীত সম্পর্ক, সেই বিপরীত সম্পর্ক R1 পয়েন্ট অফ R1 এ এই বিন্দুর সাপেক্ষে আমি I1 এ ইনভেস্টমেন্ট পাচ্ছি, যখনই সুদের হার কমে R0 এ চলে গেল পয়েন্টের সাহায্যে আমি ইনভেস্টমেন্ট কত, I0। এই যে A এবং B দুইটা পয়েন্ট পেলাম, এই দুইটা বিন্দু যোগ করলে ডান দিকে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ পেলাম। এই ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটাকে বলা হচ্ছে কি ইনভেস্টমেন্ট কার্ভ। ঠিক আছে, ঠিক সি তে আমরা কি দেখেছি, আমি বি নিয়ে একটু পরে কথা বলছি। সি তে কোয়াড্রেন্ট সি একটু খেয়াল করি। সি তে আমরা কি দেখেছি, সি তে দেখাচ্ছে হচ্ছে সঞ্চয় অপেক্ষক। তো সঞ্চয় অপেক্ষক হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা। এখানে একটু খেয়াল করি, সঞ্চয় অপেক্ষকের 0, এই রেখাটা কিন্তু নেগেটিভ থেকে উঠেছে, এই রেখাটা নেগেটিভ থেকে উঠেছে। নেগেটিভ হওয়ার অর্থটা কি, আমার ইনকাম 0, তখন কোনো সঞ্চয় থাকবে না। আস্তে আস্তে ইনকাম বাড়বে, আমার সঞ্চয়ের পরিমাণটা কি শুরু হবে। সো সঞ্চয় অপেক্ষক শূন্যর নিচে থেকে উঠবে, নেগেটিভ থেকে উঠবে। যত ইনকাম বাড়বে, ইনকামের একটা পোরশন আমি কনজিউম করব, আর একটা পোরশন কি করব, সঞ্চয় করব। সঞ্চয় রেখাটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা। এটা কি দেখাচ্ছেন, যখন সঞ্চয়ের পরিমাণ ছিল S1, যখন সঞ্চয়ের পরিমাণ ছিল S1, ই বিন্দুর সাপেক্ষে আমার ন্যাশনাল ইনকাম বা রিয়েল জিডিপি ছিল Y1। যখন সঞ্চয়ের পরিমাণ বেড়ে S0 এ চলে গেল, তখন এফ বিন্দুর সাপেক্ষে আমাদের ইনকামটাও বেড়ে কোথায় চলে গেল, Y0 এ। তো আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় কমলে সঞ্চয় কমে। তো আয়ের সাথে সঞ্চয়ের যে ধনাত্মক সম্পর্ক হলে সঞ্চয় রেখাটা কোন দিকে ঊর্ধ্বগামী হবে, ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল। এখন আসি কোয়াড্রেন্ট বি নিয়ে। কোয়াড্রেন্ট বি কি দেখাচ্ছে, কোয়াড্রেন্ট বি দেখাচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা। ইচ এন্ড এভরি পয়েন্ট শোজ সেভিং ইনভেস্টমেন্ট ইকুয়াল। যখন রেট অফ ইন্টারেস্ট R1 ছিল, তখন এ বিন্দুর সাপেক্ষে আমি ইনভেস্টমেন্ট ফাংশনে I1 পেয়েছি। তো R1 যখন ইন্টারেস্ট রেট, এ বিন্দুর সাপেক্ষে ইনভেস্টমেন্টের পরিমাণ I1। তার নিচে সি বিন্দুর সাপেক্ষে ওই একই ইনভেস্টমেন্ট I1 দেখাচ্ছে, সেক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণ ছিল S1, যা পয়েন্ট সি দ্বারা চিহ্নিত। খুব খেয়াল করি, যখন রেট অফ ইন্টারেস্ট কমে গেল, বিনিয়োগ বি বিন্দুর সাপেক্ষে হলো I0। সেটা নিচের চিত্রে, যে চিত্রে বিনিয়োগের পরিমাণ ওই একই থাকলো I0, সঞ্চয়ের পরিমাণ হলো S0। তো এই যে এই চিত্রটা মেইনলি ইনভেস্টমেন্ট এন্ড সেভিংস ইকুয়ালিটি নির্দেশ করছে, সঞ্চয় এবং বিনিয়োগের সমতা। তো প্রথম চিত্র দেখাচ্ছে ইনভেস্টমেন্ট ফাংশন, দ্বিতীয় চিত্রটা দেখাচ্ছে সঞ্চয় বিনিয়োগের সমতা, এবং তৃতীয় চিত্র দেখাচ্ছে কোয়াড্রেন্ট সি দেখাচ্ছে হচ্ছে সেভিং ফাংশন। এই তিনটার সমন্বয়ে আমি এখানে কি আনছি, কোয়াড্রেন্ট ডি তে আমি একটা আইএস কার্ভ আনছি। তো খেয়াল করি, ব্যাখ্যায় চলে যাচ্ছি। প্রথম দুইটার ব্যাখ্যা তো দিলাম, তৃতীয়টার ব্যাখ্যাও দিলাম। এখন খেয়াল করেন, যখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে R1, তখন সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে আমি দেখতেছি জি বিন্দুর সাপেক্ষে আমি সুদের হার পাচ্ছি R1। ঠিক আছে, আবার বলছি, একটু খেয়াল করো। যখন সুদের হার R1, এ বিন্দুর সাপেক্ষে ইনভেস্টমেন্ট I1, সি বিন্দুর সাপেক্ষে ইনভেস্টমেন্ট I1, ই বিন্দুর সাপেক্ষে সেভিংস এর পরিমাণ S1, জাতীয় আয়ের পরিমাণ Y1। এগুলোকে সামনে আবার পিছনে, সামনে পিছনে আমি নিলে কি পাবো, রেট অফ ইন্টারেস্ট যখন R1, জি বিন্দুর সাপেক্ষে জাতীয় আয় হচ্ছে। এখন যখনই আমি ইন্টারেস্ট রেট কমাই দিব, বিনিয়োগ বেড়ে I1 থেকে I0 হলো,
সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে আমরা ডি পয়েন্ট পেলাম। এই ডি পয়েন্টটাকে সামনে যদি আমি আগাই, এফ পয়েন্টের সাপেক্ষে আমি কোঅর্ডিনেট সি তে জাতীয় আয় পাবো ওয়াই নট। এটাকে উপরের দিকে বাড়ালে এবং পিছন দিকে বাড়ালে কোঅর্ডিনেট এর সাথে সংযুক্ত হয়ে যাবে, দেখা যাবে যে আর নটের সাপেক্ষে আমি পয়েন্টটা পাচ্ছি এইচ। তো এই জি এবং এইচ সংযুক্ত করলে আমি ডান দিকে নিম্নগামী একটা সরলরেখা পাবো। এই সরলরেখাটাকে বলা হবে আয়স্কার, যা সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে একটা নির্দিষ্ট সুদের হার এবং জাতীয় আয় নির্ধারণ করে। ক্লিয়ার? আবার বলছি, তো এই জি এবং এইচ এই বিন্দু দুটো যখন আমি পেয়েছি, এই বিন্দু দুটো যোগ করলে আমি ডান দিকে নিম্নগামী একটা সরলরেখা পাবো, যেটাকে বলা হয় আয়স্কার, যা সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে সুদের হার এবং জাতীয় আয়কে নির্ধারণ করে। ঠিক আছে? ঠিক সেম জিনিস যদি এই চিত্রটা ভালোভাবে বুঝে থাকি, বাকি চিত্রগুলো সেম, এখানে সেম ফ্যাক্টর থাকবে, ওগুলোর আমি ব্যাখ্যা দিই, জাস্ট চিত্র দিয়ে মূল কনসেপ্টটা দিই। আপনাদের এটা খুব ভালো করে বুঝতে হবে। টু সেক্টর বুঝে, থ্রি সেক্টরও কোনো ফ্যাক্টর না, ফোর সেক্টরও। তো আমি নেক্সট স্লাইডে চলে যাই। এবং এই যে ব্যাখ্যাগুলো, এগুলো কিন্তু আগে দেয়া আছে, হ্যাঁ, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এগুলো আমি বাংলায় বলে দিলাম। derivation of price curve on the basis of this function illustrated graphically in figure 1 divided into first quadrant কি দেখায় ইনভেস্টমেন্ট, quadrant B কি দেখায় সেভিং ফাংশন, quadrant কি সি হচ্ছে সঞ্চয় অপেক্ষক, quadrant D হচ্ছে আইএস ফাংশন কিভাবে ডেরাইভ করছে, এগুলো সব আমি ওকে বলে ফেলেছি। এগুলোকে সব পিছন দিয়ে টান দিলে আমরা কি কি পাবো, সি এইচ জি এইচ যদি আমি পাই, এই জি এইচ কে ডাউনওয়ার্ডস একটা কার্ভ পাবো, ডান দিকে নিম্নগামী একটা সরলরেখা, এই সরলরেখাটাকেই বলা হবে কি আয়স্কার। ঠিক আছে? এখন আমি দেখছি সেক্টরস অফ অ্যান ইকোনমি। একটা ইকোনমিতে কয় ধরনের সেক্টর আছে? একটা ইকোনমিতে কয় ধরনের সেক্টর আছে? টু সেক্টর ইকোনমি, y equals to c plus I. Three sector economy, y equals to c plus I plus g. Four sector economy, y equals to c plus I plus g plus x minus n. So two sector economy, যেখানে আমদানি রপ্তানি নাই সেটাকে ক্লোজড বলা হয়। ফোর সেক্টর ইকোনমি, যেখানে আমদানি রপ্তানি আছে সেটাকে ওপেন ইকোনমি বলা হয়। Y denoted national income, C denoted consumption বা ভোগ, I denoted investment, G denoted government expenditure, X denoted export, M denoted import. So another way to look at অন্যভাবে বলতে পারি, দুই ঘাত অর্থনীতিতে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা দেখায়। তিন ঘাত অর্থনীতিতে সঞ্চয়ের সাথে অ্যাড হবে কি ট্যাক্স, আর অ্যাড হবে কি ডান সাইডে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো এখানে একটু খেয়াল করি, ফোর সেক্টর ইকোনমিতে কি কি অ্যাড হবে, সঞ্চয়, ট্যাক্স, আর হচ্ছে ইম্পোর্ট, ডান সাইডে হচ্ছে কি ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড এক্সপোর্ট। তো এখানে কোনটা উইথড্রয়াল কোনটা ইনজেকশন সেটা আমাদের বুঝতে হবে। উইথড্রয়াল যা চলে যাচ্ছে, ডান সাইড ইনভেস্টমেন্ট, এই টোটাল ডান সাইডের গুলো হলো উইথড্রয়াল মানে চলে যাচ্ছে। আর বাম সাইডে যা আছে এস এস প্লাস টি এস প্লাস এন ইনজেকশন আমার বডিতে ঢুকছে। ঠিক আছে? বা ইকোনমিতে ঢুকছে। তো এখানে এস বলতে সেভিংস বোঝাচ্ছে, আই বলতে ইনভেস্টমেন্ট বোঝাচ্ছে, টি বলতে ট্যাক্স বোঝাচ্ছে, জি বলতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বোঝাচ্ছে, এক্স বলতে এক্সপোর্ট, এম বলতে। আমাকে এখানে 30 মিনিটে একটা অ্যালার্ম দেওয়া হচ্ছে, যদি কেটে যায় আমি আবার ওপেন করব, সমস্যা নেই, আপনারা সরাসরি পিন করতে পারবেন একই লিংকে, একই আইডি এবং একই পাসওয়ার্ড। So drawing up an IS curve in three sector economy. তো থ্রি সেক্টর ইকোনমি বলতে যে ইকোনমিতে এস প্লাস টি ট্যাক্স থাকবে এবং শর্ত
সরকারি ব্যয় থাকবে এবং কি থাকবে, কর থাকবে। সেটাকে বলা হয় থ্রি সেক্টর ইকোনমি। এবং বিনিয়োগের সাথে যখন আমি সরকারি ব্যয় এবং কর যোগ করবো তখন থ্রি সেক্টর ইকোনমি। ফোর সেক্টর ইকোনমি তখনই হবে যখন আমদানি রপ্তানি যোগ করা হবে। একটু আগে যখন দেখেছি এই যে 3 1 2 3 1 2 3 4 পিছনে চলে যাই, সামনে চলে আসি ড্রয়িং আপ অ্যান আইস কার্ভ ইন থ্রি সেক্টর ইকোনমি। তিন ঘাত অর্থনীতিতে কিভাবে আইস কার্ভ আমরা ড্র করব। সেম জিনিস, in three sector economy we would like to add government expenditure and tax, যা আগে বলেছি। তিন ঘাত অর্থনীতিতে আমি সরকারি ব্যয় ট্যাক্সটা যোগ করব। in this case government expenditure G is add to the withdrawal sector, যেখান থেকে বের হয়ে যাচ্ছে সেই সেক্টরে জি কি করব, যোগ করব, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। এই যে এখানে একটু আগে এই যে এখানে ইনভেস্টমেন্টে জিটা আমি যোগ করব। এই টোটাল সাইডটা হলো ডান সাইডের সাইডটা হচ্ছে withdrawal, আর বাম সাইডের সাইডটা হলো ইনজেকশন, অর্থনীতিতে ঢুকছে, আর ডান সাইডেরটা হচ্ছে একটি অর্থনীতি থেকে বের হয়ে যাচ্ছে। So it will be I plus G. Here G is constant and একটা নির্দিষ্ট সময় সরকারি ব্যয় স্থির থাকে। So investment negatively depends on interest rate which will get to quadrant A. ঠিক আছে, বারবার বলছি ইনভেস্টমেন্ট থ্রি সেক্টর ইকোনমি, ইনভেস্টমেন্টের সাথে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থাকবে, বাট একটা নির্দিষ্ট সময় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়টা কি থাকে, স্থির থাকে। তো ইনভেস্টমেন্ট কিসের উপর ডিপেন্ড করে, ইন্টারেস্ট রেটের উপর, যেটা কোয়াড্রেন্ট এ দ্বারা দেখানো হচ্ছে। এটা আগেই কথা, এই যে আই প্লাস জি এখানে আসছে। টু সেক্টরে এখানে কিন্তু আই ছিল, বাট থ্রি সেক্টরে জিটা অ্যাড হয়েছে। ঠিক আছে, তো ইন so investment negatively depends on interest rate, which will show in figure 2, quadrant A. In this case, tax is added to the injection system. Tax মানে সরকার জনগণের উপর ট্যাক্স ইম্পোজ, তার মানে কি জনগণের থেকে টাকাটা বের হয়ে গেল, কিন্তু সরকারের অর্থনীতিতে টাকাটা ইনজেক্ট হলো। ইনজেক্টটা কোথায় যোগ হবে, সেভিং সেক্টরে। হেয়ার ট্যাক্স ইজ কনস্ট্যান্ট, সো সেভিংস পজিটিভলি ডিপেন্ডস অফ ন্যাশনাল। তো সেভিংস ট্যাক্স একটা নির্দিষ্ট সময় স্থির থাকবে। তো সেভিংস আয়ের উপরে নির্ভর করবে, যেটা ফিগার দ্বারা ফিগার 2 কোয়াড্রেন্ট সি দ্বারা আমরা দেখিয়েছি। একটু খেয়াল করে, এই যে ফিগার 2 কোয়াড্রেন্ট সি দ্বারা আমরা দেখিয়েছি ট্যাক্সও ডিরেক্টলি কার সাথে সংযুক্ত, ইনকামের সাথে। So quadrant B depicted the equalization between withdrawal and injection. এই যে quadrant B, এই quadrant B টু সেক্টরের সেভিংস ইনভেস্টমেন্টের মধ্যে সমতা দেখিয়েছে। এটা সেভিংস ইনভেস্টমেন্টের মধ্যেই সমতা দেখাচ্ছে, বা যেখানে যোগ হয়েছে ট্যাক্স, যোগ হয়েছে সরকারি। সেম জিনিস, যদি পূর্বেরটা বুঝে থাকে এটা একদম কোনো ফ্যাক্টর না, খুবই ছোট এবং খুবই লুক্রেটিভ যদি বোঝা যায়। ওই এগেইন সেম থিং, যে সুদের হারের সাথে কার জড়িত, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফাংশন ছিল, যেহেতু এখানে জি আসছে, ইনভেস্টমেন্ট এন্ড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, একটা নির্দিষ্ট সময় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার স্থির থাকে। সো সুদের হার মেইনলি ডিপেন্ড করে সুদের হার, ইনভেস্টমেন্ট মেইনলি ডিপেন্ড করে সুদের হারের উপরে। সুদের হার বাড়লো, ইনভেস্টমেন্ট কমলো, সুদের হার কমলো, ইনভেস্টমেন্ট বেড়ে গেল। সো আমরা কোন পয়েন্ট পেলাম, এ এবং বি। ঠিক একই ভাবে কোয়াড্রেন্ট সি তে আমরা যখন যখন ইনকামের পরিমাণ ওয়াই নট, এফ বিন্দুর সাপেক্ষে সঞ্চয়ের পরিমাণটা এস নট প্লাস টি নট, যেটা একটা নির্দিষ্ট সময় টিটা স্থির থাকে। সো এখানে টি এর ইনকামের উপরে কোনো ইফেক্ট পড়বে না। যখন সঞ্চয় ইনকাম কমে গেল, তখন এই বিন্দুর সাপেক্ষে আমি সঞ্চয় পেলাম এস ওয়ান প্লাস টি ওয়ান, একটা নির্দিষ্ট সময় টি ওয়ান স্থির থাকে। তো সঞ্চয় মেইনলি ডিপেন্ড করে কি, আয়ের উপর। সঞ্চয় রেখা ডান দিকে উঠবে।
তো এই যে কোয়াড্রেন্ট বি এটা শো করতেছে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সমতা। এখানে যেটা শো করতেছে যে সঞ্চয় বিনিয়োগ তো সমতা থাকবে, সেটা থেকে সঞ্চয় উইথড্রয়াল এবং ইনজেকশন সেক্টর যেটা বের হয়ে যাচ্ছে, কি বের হয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং সেভিংস এন্ড ট্যাক্সের ভিতরে। ঠিক আছে, এখন এই দুইটা ঠিক একই ভাবে আর নট সুদের হারে কি হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে কোয়াড্রেন্ট সি তে, ডি বিন্দুর সাপেক্ষে কোয়াড্রেন্ট বি তে ডি বিন্দুর সাপেক্ষে, কোয়াড্রেন্ট সি তে এ বিন্দুর সাপেক্ষে আমরা জাতীয় আয় পাচ্ছি ওয়াই নট। এই ওয়াই নটটাকে আমি যদি উপরের দিকে বাড়াই এবং কোয়াড্রেন্ট এ এর সাপেক্ষে রেট অফ ইন্টারেস্টটাকে যদি ডান দিকে বাড়াই, আমরা কোন পয়েন্ট পাবো? এইচ পয়েন্ট পাবো যখন ইন্টারেস্ট। ঠিক একইভাবে আর1 কে এ বিন্দুর সাপেক্ষে, কোয়াড্রেন্ট এ বি কোয়াড্রেন্ট বি তে সি বিন্দুর সাপেক্ষে এবং কোয়াড্রেন্ট সি তে ই বিন্দুর সাপেক্ষে আমি জাতীয় আয় পাবো y1 যখন এটাকে উপরের দিকে বাড়াবো, রেট অফ ইন্টারেস্ট আর1 কে ডান দিকে বাড়াবো, আমরা জি একটা পয়েন্ট পাবো এবং এই জি এবং এইচ যখন যোগ করব তখন ডান দিকে নিম্নগামী একটা সরলরেখা পাওয়া যাবে, যে সরলরেখাটাকে বলা হবে কি আইএস কার্ভ। তিন ঘাত অর্থনীতিতে আইএস কার্ভ। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিপ ইট ইন মাইন্ড, উইথড্রয়াল সেক্টর, ইনজেকশন সেক্টর, 2 সেক্টর, 3 সেক্টর, 4 সেক্টর, চারটা সেক্টরের চিত্র সেম, বাট প্রতিটা সেক্টরে এখানে কিছু যোগ হবে, এখানে এখানে উইথড্রয়াল সেক্টর সঞ্চয় ইনভেস্টমেন্টের সাথে কিছু যোগ হবে। এখন আসি আমরা 3 সেক্টর তো গেল, 4 সেক্টর ইকোনমিতে যাই। drawing up an IS curve in 4 sector economy, চার ঘাত অর্থনীতিতে কিভাবে আমরা কি আঁকতে পারি, IS curve আঁকতে পারি। তো দুই ঘাতে ছিল সঞ্চয় এবং বিনিয়োগের সমতা, তিন ঘাতে ছিল সঞ্চয় বিনিয়োগের সাথে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড ট্যাক্স, এবং চার ঘাতে চলে আসবে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। তো in this case government expenditure export will be added to the withdrawal sector. withdrawal sector আমরা কি করব, আমরা এক্সপোর্টটা withdrawal sector আমরা এক্সপোর্ট যোগ করব। একটু খেয়াল করেন সবাই, in this case government expenditure export will be added to